5 জন প্রসূতি তাদের আশঙ্কাজনক হওয়ার একটা ঘটনা ঘটে এবং তার মধ্যে একজন প্রসূতি মারা যান এবং বাকি 2জনকে গতকাল এসএসকেএমে 3জনকে গতকাল এসএসকেএমে গ্রিন করিডোর করে এনে এসএসকেএমে ভর্তি করা হয়। তো এই বিষয়ে আমরা নিজেরা তো প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে রোগী মৃত্যু যে কোনো ঘটনা অত্যন্ত দুঃখের, আমরা সর্বস্তব্ধ এবং আমরা আমাদের এসএসকেএমের যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা রয়েছেন তাদের থেকে তাদের শারীরিক অবস্থার খবরাখবর গোটাটাই রাখছিলাম। আমরা আজকে প্রেস কনফারেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা ঘটনার পেছনেই নজর রাখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে, তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম। গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই। 1 নম্বর ঘটনা হলো যে আরএল রিঙ্গার্স ল্যাক্টেট সলিউশন, যেটা প্রায় মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে বিশেষ করে সার্জারি বিভাগের আইসিইউতে প্রচণ্ড এর ব্যবহার রয়েছে। এইরকম একটা স্যালাইন, যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে। আপনারা জানেন এই আমাদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন 7ই ডিসেম্বর, তার আগের কথা আমি বাদ দিলাম, তার আগের কথা 7ই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেট এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন। কি অভিযোগ? যে এই রিঙ্গার্স ল্যাক্টেট স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের কাঁপুনি, ঝাঁকুনি, রাইগর, আমরা মেডিকেল পরিভাষায় যাকে রাইগর বলি, এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে। বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি। আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে, আমরা জানি না এই মৃত্যুর পেছনে আরএল কতটা দায়ী, কোনোটাই বলা হচ্ছে তদন্ত করা হবে, মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, কিন্তু এই যে আরএল মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে 4জন প্রসূতির মৃত্যু হয় বেল্লারি প্রদেশে। তারপর 16টা তার যে ড্রাগ টেস্ট হয় সেখানে সেই ড্রাগ টেস্টের পর 16টাতে ফেল করে এবং তাকে ব্ল্যাক লিস্ট করা হয়। এটার পরেও, এটা জানার পরে, এটা অজানা কোনো বিষয় নয়, এটা জানার পরে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও কেন এই যে তদন্ত এই যে সংস্থা এবং তার যে স্যালাইন তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না, এটা আমাদের প্রথম প্রশ্ন। এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত। দ্বিতীয় কথা, আরএল বাদেও অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত, প্রত্যেক প্রসূতি মাকেই এটি দিতে হয়, বিভিন্নভাবে দিতে হয়, বিভিন্ন প্রোটোকলে দিতে হয়। এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহুদিন ধরে, এইটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন। আপনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে রীতিমতো ঝামেলা হয়েছে, যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। তাহলে আজকে এই যে আরএল অক্সিটোসিন, এই যে নিম্নমানের বিভিন্ন ওষুধ, যেটা আমরা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল, এই যে নিম্নমানের নানা ওষুধ, এই যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য দপ্তর কেন সঠিকভাবে করলো না? স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না। আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে। হ্যাঁ, অতি অবশ্যই খুঁজে দেখা হোক, যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, এটা নিয়ে বলার কিছু নেই। বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে, নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু তদন্ত হোক। কিন্তু এই যে আরএল সংক্রান্ত, স্যালাইন সংক্রান্ত, অক্সিটোসিন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি? কেন 1-2জন মারা গেলে, প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে, তদন্ত কমিটি দল গঠন করতে হবে, এর আগে কেন টনক নড়ল না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা দেখলাম যে একটা 7 তারিখের একটা নোটিশ আমরা সামনে পাচ্ছি, যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার 10টা-12টা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ, সেগুলো যাতে ব্যবহার না করা হয়, এরকম একটা নোটিশ। আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছে, বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল, কিন্তু তারপরেও সেগুলো কি করে ব্যবহার হলো
সেগুলো স্টোরেজ কি করে হলো? গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে এই খবরগুলোকে পাচ্ছি। গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা ব্ল্যাক লিস্টেড, সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে, সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই। এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। তৃতীয় কথা, এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো, এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি? বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকাল ভাবে স্থানীয়ভাবে যাতে নন ক্যাট পারচেজ করে সেগুলোর সাপ্লাই মেটায়। আমরা খুব ভালো করে, আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয়, সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পারচেজ করতে হয় তার জন্য কতটা সময় লাগে, তার জন্য ডিমান্ড দিতে হয়, তার জন্য সাপ্লাই আসে। তো ফলত গোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে ওখানে অনেক ওষুধ আছে, বুপিভাকেন হেভি বলে একটা ওষুধ আছে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন, সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ, যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না। সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে? এরকম শুরু করে অ্যানাস্থেটিক ড্রাগ রয়েছে, এরকম প্রত্যেকটা ড্রাগ, স্যালাইন 3 লিটারের স্যালাইন রয়েছে, ম্যানিটল, প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ। এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবেন? এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে পাওয়া যায়, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ফ্রিতে পাওয়া যায়, তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগীর পরিজনরা বাইরে লাইন দিয়ে রয়েছেন, এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে। এরপর আসা যাক এর পরের প্রশ্নে, যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারিদের কোনো গাফিলতি এর মধ্যে আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না, সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা, সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন। তদন্ত অবশ্যই করা দরকার। একটা নোটিশ আমরা দেখলাম মিদনাপুর মেডিকেল কলেজে, যে সেখানে বলা হচ্ছে যে কোনো পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোনো রকম ওটি এবং অ্যানাস্থেসিয়া তারা করতে পারবে না, করতে হবে এমডি এমএস যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এই রকম চিকিৎসক, মানে এসআর আরএমও বা সিনিয়র চিকিৎসকেরা। আমাদের প্রশ্ন হলো, অবশ্যই এটা নিয়ম যে প্রত্যেক যে ট্রেনি ডাক্তার রয়েছে, পুরুষ চিকিৎসক রয়েছে, তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন, তারা অপারেশন করবেন, এটা নিয়ম। কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, আপনারা চাইলে আমরা সেই ক্লজগুলো আপনাদের দিয়ে দেব, আমাদের লগবুক পূরণ করতে হয় যে ইন্ডিপেন্ডেন্টলি একজন চিকিৎসক এমডিএমএস যারা ট্রেনিং করছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো চিকিৎসা করতে পারছেন, কতগুলো ওটি করতে পারছেন, কতগুলো অ্যানাস্থেসিয়া দিতে পারছেন, এইটা আমাদের শিক্ষার পার্ট। এবার সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে ওখানে স্পষ্টভাবে ওই যে নোটিশটি, অত্যন্ত হাস্যকর একটি নোটিশ, যেখানে মানে এটা বলা হচ্ছে না যে শুধু সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তাদের করতে হবে, বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেদেরই করতে হবে, বাই দেমসেলফ পিজিটিরা কোনো চিকিৎসা বা কোনো অপারেশন অ্যানাস্থেসিয়ার মতো ঘটনা মানে কাজ তারা করতে পারবে না, করলে পানিশমেন্ট দেওয়া হবে। এইটা একটা মানে নিয়ম বিরুদ্ধ বেআইনি একটা কথা। এবং দ্বিতীয় কথা, যদি সিনিয়র ডাক্তারদের উপস্থিতি প্রয়োজন হয়, এটা আবার আমাদের 10 দফা দাবিতে ফিরে আসে। আমরা বারবার বলেছি নিয়োগের কথা, আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাস্থেসিয়া প্রত্যেক দিন হয়, সেই চিকিৎসার প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয়, প্রত্যেক মানে অপারেশন পিছু অ্যানাস্থেসিয়া পিছু চিকিৎসক কি প্রত্যেক জায়গায় রয়েছে? প্রত্যেক জায়গায় কি রয়েছে? তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন নিয়োগ হচ্ছে না? আমরা বারবার বলেছি স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, গ্রুপ ডি সবাইকে নিয়োগ প্রয়োজন। এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা একটা নোটিশ জারি করে, হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতির কথা নতুন নয়, আপনারা সবাই জানেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, শাসক দলের ছাত্রনেতা আশিস পান্ডে, তারা এই দুর্নীতির জন্যই, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে, তারা জেলে রয়েছে। তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না। আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে টেন্ডার গুলো তারা দিত নিম্নমানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার, তারা প্রত্যেকটা জায়গায় দিত, শুধু আরজি করে নয়, প্রত্যেকটা সরকারি জায়গায়। তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে? এর তদন্তগুলো কখন হবে? এই প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত যায়, যে জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আরএল নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা, আমরা বারবার প্রশ্ন তুলছি। স্বাস্থ্য সচিব বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসেছেন তা আমরা নাকি জানি না, অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে এই কথা বলার যোগ্যতা, মানে এটা যদি বলেন
তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই, নৈতিক যোগ্যতা নেই, যৌক্তিকতা নেই। স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে, স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে। স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না এই কথা যে চিকিৎসায় গাফিলতি, হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে। কিন্তু ওই দিনকে মিদনাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল, প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন? না, আমরা চিত্রটা সবাই জানি। বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটিরাই এই চিকিৎসা করেন, সার্জারি করেন। সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না, রোগীদের আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলো না? যে আরএলকে আমি নিজে অ্যানাস্থেশিয়া ডাক্তার, এখানে যারা সার্জারি অ্যানাস্থেশিয়া ডাক্তার আছে বিশেষত যারা আরএল ইউজ করেন, বহু জায়গায় আরএল ইউজ বন্ধ হয়ে গেছে। আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত 1 বছর 1.5 বছর ধরে আমরা মজা করে রাইগর ল্যাকটেট, রাইগর মানে কাঁপুনি, রাইগর ল্যাকটেট বলে মানে মজা করি আমাদের পরিভাষায়, যে স্যালাইন চালানো হলো, রোগী ঝাঁকুনি শুরু হচ্ছে, আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ, কাঁপুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই স্যালাইন আবার পাল্টে অন্য স্যালাইন চালানো হয়। এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোড়টা এটা যে দুর্নীতি প্রশ্ন, এটা বুঝতে কারুর বাকি নেই। এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন, যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাকলিস্ট হয়েছে, তারপর এত জায়গায় স্টোরেজ কেন? আপনি আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন, কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনই। এই স্যালাইন এখনো মজুদ রয়েছে। সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে, যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে, যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে, তারপর তদন্ত কমিটি করে বলা হবে। এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে, কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে, একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটা বলা নেই, বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে, ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় ডু দ্য নিডফুল। এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে। প্রত্যেকটা কলেজ বেসিসে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। আমরা শুধু আরজি করের ক্ষেত্রেই দেখেছি একটা নির্দেশিকা বেরিয়েছে। তাহলে এই ধরনের গড়িমসি কেন হচ্ছে? এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই, তাকে অপসারণ করতে হবে। এটা আমাদের প্রথম বক্তব্য। এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ, আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন, অনেকে বলে এখানে নাকি তুলো ছাড়া কিছু পায় না। কোনো আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে। 2010-11-তে রিলেটেড 3,584 কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ, আর এখন 5 গুণ বেড়েছে, এটা 20,195 কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়নি। আই ক্যান চ্যালেঞ্জ ইট। মেডিকেল কলেজের সংখ্যা 11 থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র 11টা। আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে 37টি করেছি, তার মধ্যে সরকারি হচ্ছে 24টি। এমবিবিএস সিটের সংখ্যা যদি বলে লোক নেই, তার পরিপ্রেক্ষিতে বলবো 1355 থেকে বেড়ে হয়েছে 5,650। পোস্ট গ্র্যাজুয়েট এমডি এমএস সিটের সংখ্যাও বেড়ে 900 থেকে বেড়ে হয়েছে 1,848। পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এমসিএইচ সিটের সংখ্যাও বেড়ে 94 থেকে বেড়ে হয়েছে 218। 42টি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। এর মধ্যেই প্রায় 13,400 সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে, আর 25-26-এ ওটা প্রায় 14,741টি আরও তৈরি করা হবে। সরকারি হাসপাতালে শুধুমাত্র 40,000 বেড বেড়েছে।
যেখানে অপারেশন হয়, ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয়। এখন বেডের সংখ্যা ৯৭,০০০। ব্লাড ব্যাংক থেকে শুরু করে, ট্রমা কেয়ার থেকে শুরু করে, আপনারা জানেন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে, আগে বাচ্চাদের ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না। আমরা ৭১টি এসএনসিইউ করেছি, সিপিএমের আমলে এটা ছিল ৬টা। আমরা ২৮৬টি এসএনএসইউ করেছি, এগুলো বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য স্পেশালিটি। কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে, সাব ডিভিশন হাসপাতালে এইচডিইউ সিসিইউ ছিল না। আমরা ২৮৬টি এসএনসিইউ করেছি, এসএনএসইউ করেছি, ৭৬টি হসপিটালে সিসিইউ এবং ৩টি এইচডিইউ, ১৪টি মাদার চাইল্ড হাব, ১৩টি মাদার ওয়েটিং হার্ট, যেটা গর্ভবতী মেয়েদের বিভিন্ন ইন্টিরিয়ার জায়গায় এনে রাখা হয়, হসপিটালের সংলগ্ন জায়গায় মা শিশুর মনিটরিং করবার জন্য, এবং যখন তাদের বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়।